আমার যদি বলি যে সার্ভাইকাল ডাইলেটেশন, আমার কাছে একটা রোগী আসলো, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আমি এখন সেটাকে কিভাবে করব? তো সেই 4 সেন্টিমিটারের আমাদের প্লটিংটা কিন্তু সেখান থেকে স্টার্ট হবে, যেখানে আমাদের অ্যালার্ট লাইনটা ক্রস করে গেছে এই জায়গাটিকে। এটা একটা ডিফারেন্ট টাইপ। পরীক্ষায় যেটা থাকবে, ল্যাটেন্ট ফেজ দেওয়া থাকবে না, একবারে এই অ্যালার্ট লাইনের জায়গাটা থাকবে। তার মানে 4 সেন্টিমিটার যদি এখানে হয়, এখান থেকে একটা অ্যালার্ট লাইনের জায়গা থাকবে, যেখানে হচ্ছে আমরা ক্রসটা বসিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো সেটা হচ্ছে একটা জায়গা। আমরা অ্যালার্ট লাইনের যেখানে 4 সেন্টিমিটার যদি হয় আমার ডাইলেটেশন, আমি যদি বলি, তাহলে এখানে আমার একটা ক্রস হবে। তার সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিসেন্ট অফ দ্য হেড একটা জায়গা আছে, দেখো এখানে। ডিসেন্ট অফ দ্য হেডটাও আমরা কিন্তু এখানে ফিল আপ করবো অ্যাকর্ডিং টু দ্য লাইন অফ দ্য হচ্ছে আমরা যেখানে সার্ভাইকাল ডায়ালাটেশনটাকে প্লট করলাম। আমি আরেকটা ইজি জিনিস তোমাদের দেখাই, তাহলে আরো বেটার হবে তোমাদের জন্য। আচ্ছা, এটা দেখো তোমরা পরীক্ষায় তোমাদের যে প্যারাগ্রাফটা সাপ্লাই করা হবে সেটা হচ্ছে এরকম। এখানে তুমি দেখো অ্যালার্ট লাইন এখানে ক্রস করে গেছে একটা জায়গায়, দেখতে পাচ্ছ সবাই? যার ফলে আমরা যদি 4 সেন্টিমিটার বলি কোনোটা ডাইলেটেশন, তাহলে এই যে দেখো 4 সেন্টিমিটারের এই জায়গাটি থেকে কিন্তু অ্যালার্ট লাইন ক্রস করে গেছে। তাহলে সেখানে আমাদের একটা ক্রস দিতে হবে। এখানে হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল ডাইলেটেশন। এখন এই লাইনটা বরাবর সকল কিছু প্লটিং হবে, এবং এই লাইনটা রাইট সাইড বরাবর সকল কিছু প্লটিং। তো সেখানে আমরা যদি চিন্তা করি যে ডিসেন্ট অফ দ্য হেড, এখানে দেখো দেওয়াই আছে ডিসেন্ট অফ দ্য হেড 0, 1, 2, 3, 4, 5। আমি বললাম যে ডিসেন্ট অফ দ্য হেড হচ্ছে 3/5। তাহলে এই যে 3 দেখতে পাচ্ছ ডিসেন্ট অফ দ্য হেড, এখানে একটা গোল আমার রাউন্ড করতে হবে, কারণ এখানে দেখো ডিসেন্ট অফ দ্য হেডেও কিন্তু প্লটিং রাউন্ড করে দেওয়া আছে। তাহলে আমি 3/5 যদি বলি, তাহলে কিন্তু আমার এই 3-তে হচ্ছে ডিসেন্ট অফ দ্য হেড আমার প্লটিংটা হয়ে গেল। নেক্সট আমরা যদি আসি, সার্ভাইকাল ডাইলেটেশন প্লটিং করা শেষ, ডিসেন্টও করা শেষ, তারপরে নিচে আসো। আমরা আওয়ার বা টাইমের জায়গাটায় আসি, যে পেশেন্ট আমার কাছে আসছে, আমি ধরে নিলাম 8 AM, সকাল 8টার সময় আসছে, তাহলে আমি এখানে আওয়ার বা টাইমের জায়গায় 8 AM কথাটা লিখবো। নেক্সট আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে কন্ট্রাকশন। কন্ট্রাকশন কয়টা আছে, কতক্ষণ আছে, এবং কতক্ষণ স্টে করছে। তাহলে কন্ট্রাকশনের এখানে আমার কয়টা ঘর দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। আমরা যখন বলবো যে 3টা কন্ট্রাকশন, তাহলে 1, 2, 3 এই 3টা লাইন উপর উপর বরাবর তোমরা ফিল আপ করে যাবা। কন্ট্রাকশনের যে ফিল আপের জায়গাটা আছে, আমরা যদি বলি যে 19 সেকেন্ড পর্যন্ত, 19 লেস দেন 20 যদি হয়, তাহলে সিম্পল হচ্ছে ডট। 20 থেকে হচ্ছে তারপরে যদি হয় 40 আগ পর্যন্ত 39, তাহলে হচ্ছে স্ল্যাশ। আর 40 এন্ড অ্যাবভ যদি হয়, তাহলে হচ্ছে একদম ব্ল্যাক কালার হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। এখানে যদি আমরা কন্ট্রাকশনের জায়গাটা ধরি যে 1, 2, 3, 4, আমি যদি বলি যে আমরা 2টা কন্ট্রাকশন হয়েছে, ঠিক আছে, 1, 2, যদি বলি 3টা কন্ট্রাকশন 1, 2, 3, কতক্ষণ? আমরা বললাম যে 18 সেকেন্ড, তাহলে শুধু ডট হবে। আমি বললাম 24 সেকেন্ড, তাহলে স্ল্যাশ হবে। আমি বললাম হচ্ছে 45 সেকেন্ড, তাহলে একেবারে ব্ল্যাক করে কভার হয়ে যাবে পুরো জায়গাটা। দেন অক্সিটোসিন কাউকে দেওয়া হয়, কাউকে দেওয়া হয় না। না দেওয়া হলে জাস্ট একটা ড্যাশ দিয়ে রাখবা। ড্রাগস কখনো অ্যাপ্লাই হয়, হয় না। নেক্সট আসো আইভি ফ্লুইড, কখনো দেওয়া হয়, কখনো হয় না। তারপরে আসো পেশেন্টের পালস এন্ড ব্লাড প্রেশার। পালস আমরা ধরে নিলাম 90 বিটস পার মিনিট। তাহলে এই যে আমরা সার্ভাইকাল ডাইলেটেশনটা যেখানে করেছি, সেটা বরাবর যদি আমরা লাইনটায় নামি, সেই লাইনে যেখানে 90 দেখাচ্ছে, একটা স্কেল দিয়ে আমরা নামবো, সেই 90 জায়গাটিতে আমরা একটা ডট দিব। এখানে বলাই আছে পালস মানে একটা ডট হবে। দেন ব্লাড প্রেশার কিভাবে আমরা করব সেটা চিহ্ন এখানে দেওয়া আছে, যে আপার লিমিট এন্ড লোয়ার লিমিট। সো ব্লাড প্রেশার যদি কারো
120/70 থাকে, তাহলে আপার লিমিটে 120 সাইনটা দিব আর লোয়ার লিমিটে 70 সাইনটা দিব। দেন আমাদের আসবে টেম্পারেচার যা দেওয়া থাকবে সেটাই আমরা দিব। তারপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে টেম্পারেচারের পর প্রোটিন, অ্যাসিটন এন্ড ভলিউম আছে কিনা। যেমন প্রোটিন থাকলে +1, অ্যাসিটন থাকলে +1, ভলিউম অফ দ্য ইউরিন ধরলাম 30 ml, সেটা দেওয়া থাকবে। আর একদম উপরে দেখো ফিটাল কম্পোনেন্ট আছে, সেখানে অ্যামনিওটিক ফ্লুইডের কালার কি। আমার সার্ভাইকাল ডাইলাটেশন 4 সেন্টিমিটার, এই লাইনটা বরাবর স্ট্রেট উঠতেছি মোল্ডিং, তার মানে এই ঘরটা মোল্ডিং আছে আর নাই, থাকলে 1+। যদি অ্যামনিওটিক ফ্লুইডের কথা বলা থাকে, কখনো ক্লিয়ার বললে সি, ব্লাড স্টেইন বললে বি, মিকোনিয়াম স্টেইন বললে এম, সেটাও কিন্তু এই লাইনটা বরাবর এই ঘরে হবে। দেন গো ফর দ্য ফিটাল হার্ট রেট। আমরা বললাম যে ফিটাল হার্ট রেট আছে 130 বিটস পার মিনিট, তার মানে এই 130 বিটস পার মিনিটে একটা ডট হবে। এটা গেল হচ্ছে ফার্স্ট প্লটিং। আমরা সেকেন্ড প্লটিং যদি আসি, ইউজুয়ালি যে কোনো সার্ভাইকাল ডাইলেটেশন আমাদের এক্সামিনেশন করার নিয়মটা হচ্ছে আফটার দ্য 4 সেন্টিমিটার আমরা ডাইলেটেশন পিভি এক্সামিনেশন করব, তার আগে আমরা অ্যালাউড না। সো আমরা যদি এখানে 8 এম এ করি, তাহলে আমরা 4 ঘন্টা পরে মানে 12 PM হবে, তার মানে 8টা এখানে, 9, 10, 11, 12, এটা হচ্ছে 12। এখন অনেকে যে এই যে 12 এর যে লাইনটা, অনেকেরই মনে একটা প্রশ্ন হয়, ম্যাডাম এই লাইনটা তো দুইটা আর্ম আছে, লেফট আর্মও আছে রাইট আর্মও আছে, আমরা যে এখনকার প্লটিংটা করবো সেটা কোন আর্ম বরাবর, রাইট আর্ম অর লেফট আর্ম? অলওয়েজ আমরা প্লটিংটা করবো লেফট আর্ম বরাবর। তার মানে এই এখানে যদি থাকে এটা 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 11টা, 12টা ঘন্টা পরে, তাহলে এই বক্সটা হচ্ছে 12 PM। এই বক্সটা যদি 12 PM হয়, তাহলে এটার দুটো আর্ম আমরা লেফট আর্ম বরাবর নেক্সট যে প্লটিংটা সেটা করব। তাহলে আমরা আগেরটা দিয়েছিলাম 4 সেন্টিমিটার, তাহলে এই প্লটিংটা যদি এই লেভেল বরাবর হয়, আমরা বললাম এখন আছে 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার মানে এখানে এই লাইনটা বরাবর আমরা উঠবো 8, 9, 10, 11, 12, 12 এর লেফট বরাবর আমরা উঠলাম 6 সেন্টিমিটার মানে এই জায়গাটায়, এখানে একটা ক্রস হবে আমাদের। we make another cross in here, এখানে একটা ক্রস দিলাম আমরা। তো 6 সেন্টিমিটার যদি আমি এখানে ক্রস দেই, এখন বাকি সবকিছু এই ক্রসটা বরাবর হবে। এখন যদি ডিসেন্ট অফ দ্য হেড আমরা দেই 2/5, তাহলে এখানে যেটা x ক্রস, তাহলে 2/5 মানে এই বরাবর তোমাকে নামতে হবে, এটা বরাবর তোমাকে একটা রাউন্ড চিহ্ন দিতে হবে। নেক্সট এটা বরাবরই হচ্ছে উপরে উঠে যাবা, কোনো মোল্ডিং আছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইডের কি অবস্থা, তারপরে চলে যাবা হচ্ছে আরো উপরে, সেখানে ধরলাম যে ফিটাল হার্ট রেট এখন আছে 160 বিট পার মিনিট। ওই লাইনটা বরাবর যদি তুমি উঠতে থাকো, 160 কোথায় কোথায় কোথায়, এখানে এখানে একটা ডট দিয়ে দিবা, সেটা। নেক্সট নিচে নামো, কন্ট্রাকশন তোমার আছে কিনা। কন্ট্রাকশন যদি থাকে, তাহলে এখানে কয়টা কন্ট্রাকশন, আমি ধরলাম 4টা কন্ট্রাকশন, 4টা কতটুকু কভার করে 4টা কন্ট্রাকশন, আমরা বললাম যে এটা কভার করে হচ্ছে 28 সেকেন্ড। 28 সেকেন্ড যদি কভার করে, তাহলে সেখানে হবে স্ল্যাশ। কোন অক্সিটোসিন আমাদের দেওয়া হয়নি, ড্রাগস আইভি দেওয়া হচ্ছে। পালস আমাদের কতটুকু আছে, আমরা বললাম 110 বিটস পার মিনিট, তাহলে 110 হচ্ছে এই বরাবর এবং এই লাইনটা বরাবর, তাহলে এখানে 110। এরপরে ব্লাড প্রেশার ধরে নিলাম আমরা 130/90, তাহলে 130 আপার লিমিট এখানে আর 90 লোয়ার লিমিট এখানে। টেম্পারেচার এখন ধরে নিলাম আমরা 99, প্রোটিন 2+, অ্যাসিটন 2+, ভলিউম অফ দ্য ইউরিন আমরা ধরে নিলাম 10 ml per hour। এটি হচ্ছে অ্যাজ আ হোল আমরা কিভাবে করে হচ্ছে প্লটিংটা করব। এই প্লটিংটার সাথে আমাদের কিছু অ্যাসোসিয়েটেড প্রশ্ন থাকে। আমাদের অ্যাসোসিয়েটেড প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে আমরা এই যে প্লটিংটা করলাম, করে আমরা আসলে কি বুঝলাম বা আমরা কি ইন্টারভেনশন করব। এখন কিছু কিছু প্লটিং আমাদের দেওয়া থাকবে, যে প্লটিংটা আমাদেরকে বলবে হচ্ছে যে আমাদের সার্ভাইকাল ডাইলেটেশন হচ্ছে, ডিসেন্ট অফ দ্য হেড হচ্ছে না, মানে ডিসেন্ট অফ দ্য হেড 4 ঘন্টা আগেও আমার ধরো 3/5 ছিল, 4 ঘন্টা পরেও আমার 3/5 আছে, কিন্তু সার্ভাইকাল ডাইলেটেশন হচ্ছে এবং ইউট্রাসটাও কন্ট্রাকশন হচ্ছে। সো ইউট্রাস কন্ট্রাক্ট করতেছে এবং ভিগোরাসলি কন্ট্রাক্ট করতেছে। আগে হয়তো 4 ঘন্টা আগে তিনটা ছিল কন্ট্রাকশন 10 মিনিটে, এখন হয়তো 4টা বা 5টা, এবং সেটা থাকতেছেও বেশি সময় ধরে, কিন্তু ডিসেন্ট অফ দ্য হেড হচ্ছে। যদি সেরকম একটা জিনিস হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা অবস্ট্রাক্টেড লেবারের দিকে যাচ্ছে। আর যদি আমাদের এমন হয় যে না, আমরা
লেবার প্রোগ্রেস করছে কিন্তু যতটুকু করা দরকার সেটা করছে না। যেমন 4 ঘন্টা পরে 4 সেন্টিমিটার ডাইলেটেশন এক্সট্রা পাওয়া উচিত, সেটা না পেয়ে আমি 1 সেন্টিমিটার ডাইলেটেশন পেলাম। আমার খুব পুয়ার ইউট্রান কন্ট্রাকশন, আগে হয়তো 3টা ছিল এখন 2টা। ডিসেন্ট অফ দ্য হেড হয়তো 1 সেন্টিমিটারের মতো নেমেছে, তাহলে সেটাকে আমরা ধরবো প্রলং লেবার। সো যদি অবস্ট্রাক্টেড লেবার হয়, আমাদের যদি সলিউশনটা চায়, কারণ ওরা ম্যানেজমেন্টটা চায়, ম্যানেজমেন্ট হচ্ছে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন উইথ ক্যাথেটারাইজেশন। আর যদি আমাদের প্রলং লেবার হয়, দেন উই ক্যান ইউজ দ্য অক্সিটোসিন ফর দিস পেশেন্ট। এই থাকবে হচ্ছে আমাদের টোটাল পার্টোগ্রাফটা। পার্টোগ্রাফ আসবে, এটা তো একটা বলে দেওয়া প্রশ্ন, হয় সেটা প্রলং দিয়ে আসবে, না হলে সেটা অবস্ট্রাক্টেড দিয়ে আসবে, না হলে একটা নর্মাল প্লটিং আসবে। তো আমি 3 মিনিট টাইম দিব, এই 3 মিনিটের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে সে বলবে, নাহলে আমি নেক্সটে যাব। ম্যাম কন্ট্রাকশনের ওই সিম্বল গুলো একটু আবার বললে ভালো হয়। কন্ট্রাকশনের সিম্বল একটা হচ্ছে তোমার, আমরা এটাকে বলি হচ্ছে মেঘ জমা, তারপরে আমরা বলি বৃষ্টি, তারপরে আমরা বলি ঝড়, এভাবে মনে রাখি। মেঘ মানে হচ্ছে জাস্ট ডট, ডটটা হবে যদি কন্ট্রাকশন, এটা সেকেন্ডের উপর, টাইমের উপর নির্ভর করে। 20 সেকেন্ডের নিচে লেস দেন 20 হলে ডট, 20 থেকে 39 যদি হয় স্ল্যাশ, স্ল্যাশ মানে এরকম বাঁকা বাঁকা দাগ। আর যদি 40 অর অ্যাবাভ হয় তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে পুরোটা হচ্ছে ব্লক হয়ে যাবে একটা। আর কোনো প্রশ্ন? ম্যাম টাইম থেকে ডিসেন্ট অফ হেড অর সার্ভিস ডাইরেকশন কোথায় ম্যাম, লেফট অর রাইটে প্লট করব? আমি তো বললাম অলওয়েজ দ্য লেফট আর্ম বরাবর। রাইটে করলে তো পরের গুলো তো আরো রাইটে চলে যাবে, তখন তো অন্য একটা ঘরে চলে যাবে। বক্স যেটা হবে টাইম হিসেব করে দুটো আর্ম থাকে, লেফট আর্ম রাইট আর্ম, উই অলওয়েজ প্লটিং অ্যাবাভ বিটুইন দ্য লেফট আর্ম। আর কিছু? কেউ যেহেতু কিছু বললো না, তার মানে সবাই পার্টোগ্রাফ বুঝে গেছে, এটাই আমি ধরে নিলাম। নেক্সট দিন পার্টোগ্রাফের উপর একটা পরীক্ষা হবে অনলাইনে। এখন আমরা আসি যে একটু অসপি সম্পর্কে আমি একটা ওভারভিউ দিব, যে অসপিতে আমাদের কি কি থাকবে। আমাদের নাম্বার 1 স্টেশন হচ্ছে পার্টোগ্রাফ। পার্টোগ্রাফ আমি তোমাদেরকে বলেই দিলাম, কোয়েশ্চেন নাও, হয় তোমাদের থাকবে নর্মাল পার্টোগ্রাফ প্লটিং, না হলে থাকবে প্রলং লেবার প্লটিং, না হলে থাকবে তোমাদের অবস্ট্রাক্টেড লেবার প্লটিং, অথবা থাকতে পারে ফিটাল ডিস্ট্রেস। ফিটাল ডিস্ট্রেস কখন বলবো আমরা? 110-এর নিচে যদি হার্টবিট হয়, অথবা তোমার যদি হয় এরকম, সেটা হচ্ছে যে 180-র উপরে হার্টবিট, এবং তোমার কোনো কারণে বলা হলো যে বাচ্চার মিকোনিয়াম স্টেইনড আছে অথবা মোল্ডিং আছে, তাহলে মোটামুটি ধরে নিবে এটা ফিটাল ডিস্ট্রেস। ফিটাল ডিস্ট্রেস যদি থাকে তাহলে কিভাবে ডেলিভারি করব? হয় সিজারিয়ান সেকশন করব, অথবা আমরা সেকেন্ড স্টেজ অফ দ্য লেবারকে কাট ডাউন করার জন্য আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করব। যে কোনো দুটো অপশন আসবে এখানে। তো দুটোই কিন্তু পরীক্ষায় লিখতে হবে, দুটোর জন্য আলাদা নাম্বার আছে। তার মানে আমরা হয় করব হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, যদি সবকিছু ভালো থাকে, ম্যাটারনাল এন্ড ফিটাল কন্ডিশন পারমিট আস, দেন উই ডু দ্য ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। আর যদি পারমিট না করে, দেন উই ডু দ্য ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন, বিকজ ফিটাল ডিস্ট্রেস এমন একটা কন্ডিশন যেখানে আমার এটা করতেই হবে। এখন ফিটাল ডিস্ট্রেস যখন একটা ডায়াগনোসিস হয়, তখন ওনারা আরেকটা প্রশ্ন করে যে ফিটাল ডিস্ট্রেসটা সত্যিকার অর্থেই আছে কিনা, আমরা আর কিভাবে কনফার্ম করতে পারি। আমরা দুটো ভাবে পারি, সিটিজি, কার্ডিওটোকোগ্রাফি, তাতে করে বাচ্চার হার্টবিটটা আমরা দেখতে পারি। ফিটাল ডিস্ট্রেসে থাকা মানে বাচ্চা কোনো না কোনো ডিসিলারেশন শো করবে। আরেকটা হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল। অ্যাবসোলিউট ফিটাল ডিস্ট্রেস আমরা তখনই বলবো যখন বায়োফিজিক্যাল প্রোফাইল আউট অফ 10 এর মধ্যে হচ্ছে আমাদের 6 থাকবে অথবা তার কম থাকবে, তখন আমরা বলি যে মোটামুটি সে ফিটাল ডিস্ট্রেসে আছে। তো এটা গেল হচ্ছে সেই বিষয়টা। এখন আমরা নেক্সট যদি আসি যে পার্টোগ্রাফ কমপ্লিট স্টেশন 1, স্টেশন 2 তে আমাদের ইনস্ট্রুমেন্ট, কালকে আমাদের ইনস্ট্রুমেন্ট পড়ানো হয়ে গেছে, বাট তোমাদের গ্রুপের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কাসকোস স্পেকুলাম। তারপরে যেটা আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিম স্পেকুলাম, এমভিএস সিরিঞ্জ, আইআর স্পেচুলা। কাসকোস স্পেকুলাম, সিম স্পেকুলাম, আইআর স্পেচুলা। আর হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে যেটাকে ভেন্টোস করা হয়, ভেন্টোসের একটা ছবি থাকে এরকম গোল ক্যাপ আর রিং অফ দ্য ভেন্টোস। সো ভেন্টোস মেশিনটা তোমাদের আসতে পারে, তোমাদের আসতে পারে হচ্ছে অবস্টেটিক্যাল ফরসেপ, সেটাও পরীক্ষায় আসতে পারে।
এগুলোই থাকার কথা। এছাড়া একটু লেস ইম্পর্টেন্ট কোনগুলো আছে একটু দেখে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে ফলিস ক্যাথেটার, রাবার ক্যাথেটার, ভলসেলাম, ইউটেরান সাউন্ড। ইউটেরান ডায়ালেটার, এই জিনিসগুলো আমাদের ইনস্ট্রুমেন্টে লাগতে পারে। দেন আমরা যদি 3 নাম্বার আমাদের আসি, 3 নাম্বারে আমাদের যেটা লাগে ড্রাগস। ড্রাগস এর মধ্যে তোমাদের গ্রুপের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিটোসিন, মিজোপ্রস্টল, এনটিডি ইনজেকশন, ট্যাবলেট ল্যাবেটালাল, ইনজেকশন হাইড্রালাজিন, ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে দেওয়া থাকতে পারে। লেস ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট তোমাদের জন্য, কারণ এটা অলরেডি চলে আসছে। ইমপ্ল্যানন আসতে পারে তোমাদের। তাহলে আমাদের 3 নাম্বার স্টেশন চলে গেল। নেক্সট আমরা আসি যদি 4 নাম্বারে, আমাদের হচ্ছে কাউন্সেলিং। কাউন্সেলিং আমাদের দুটো থাকে। 4 নাম্বার স্টেশনে আমরা ধরলাম অপসের কাউন্সেলিং, 5 নাম্বারে তাহলে আমরা ধরবো গাইনি কাউন্সেলিং। অপস কাউন্সেলিং এর জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এন্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, ব্রেস্ট ফিডিং, আইইউডি, intrauterine death, patient with placenta previa with bleeding condition, abruptio placenta, anencephaly. গাইনি আমাদের যেগুলো আসবে সেটা হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, vaginal hysterectomy, myomectomy, molar pregnancy, carcinoma cervix। তাহলে আমাদের 5টা স্টেশন হয়ে গেল। নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্রসিডিউর স্টেশন। প্রসিডিউর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ 3rd stage of the labor, patient in 2nd stage of the labor, then delivery the baby, mechanism of normal labor, neonatal examination, ঠিক আছে, চলে গেল সেটা। কয়টা স্টেশন হলো টোটাল? 7টা না 6টা? 6টা। 6টা। এখন আর থাকলো 4টা স্টেশন। সেই 4টার মধ্যে একটা হচ্ছে গাইনির গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকবে অথবা পিকটোরিয়াল, আরেকটা হচ্ছে অপসেট ছবি থাকে, মাল্টিপল ফাইব্রয়েড, আমাদের মোলার প্রেগন্যান্সির ছবি থাকে, আমাদের ক্যান্সার সার্ভিক্সের ছবি থাকে, ওভারিয়ান টিউমারের ছবি থাকে, একটোপিক প্রেগন্যান্সির ছবি থাকবে। আর যদি অপস জানতে চাই আমরা, অপসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্লাসেন্টা উইথ মেমব্রেন উইথ কর্ড, প্লাসেন্টা উইথ মেমব্রেন উইথ কর্ড। প্লাসেন্টা উইথ মেমব্রেন উইথ কর্ড। এছাড়া থাকতে পারে প্লাসেন্টা প্রিভিয়ার ছবি দেওয়া, আর থাকতে পারে ম্যাক্রোসোমিক বেবি, তার ছবি দেওয়া। তোমার 8টা হয়ে গেল স্টেশন। আর 2টো স্টেশন থাকে আমাদের স্ট্যাটিক। গাইনি থেকে একটা স্ট্যাটিক কোয়েশ্চেন, অপস থেকে একটা স্ট্যাটিক কোয়েশ্চেন। গাইনি স্ট্যাটিক কোয়েশ্চেন মেইনলি আমাদের কভার করে যে টপিক গুলো, তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রিএক্লেমশিয়া,
Eclampsia, pre-eclampsia, second হচ্ছে eclampsia, pregnancy with anemia, offset যে স্ট্যাটিক গুলো আমি বললাম, pre-eclampsia, eclampsia, pregnancy with anemia, abruptio placenta, GDM, placenta previa, history of previous cesarean section, now patient in labor pain. গাইনির ক্ষেত্রে আমাদের যে স্ট্যাটিক কোয়েশ্চেন থাকে তার মধ্যে আমাদের মোলার প্রেগন্যান্সি খুব ইম্পর্টেন্ট। তার মানে মোলার কোথাও না কোথাও থাকবে, হয় পিক্টোরিয়াল দিয়ে থাকতে পারে, নাহলে স্পেসিমিন আকারে থাকতে পারে, না হলে হচ্ছে প্রবলেম বেস হিসেবে থাকতে পারে। গাইনি জিনিসগুলো ঘুরে ফিরে সব একই রকম। আর এটা থাকতে পারে ওসিপি। আচ্ছা, গাইনি কাউন্সেলিং এ আমরা নিউলি ম্যারিড কাপল কামিং ফর কন্ট্রাসেপশন, এটাও কিন্তু আমাদের কাউন্সেলিং এর জন্য লাগবে। নিউলি ম্যারিড কাপল কামিং ফর কন্ট্রাসেপশন। আর গাইনোস্ট্যাটিকে যেটা লাগছে, মোলার প্রেগন্যান্সি লাগবে, ফাইব্রয়েড লাগবে, ক্যান্সার সার্ভিক্স লাগবে, প্যাপ স্মিয়ারের ইন্টারপ্রিটেশন লাগবে, ectopic pregnancy medical management and surgical management লাগবে। এই হচ্ছে মোটামুটি 10টা স্টেশন, এখান থেকে মোটামুটি পরীক্ষার সময় কভার হবে। আর রিটেনের পরে আমরা আরেকটু ভালো বলতে পারবো যে আসলে কোনগুলো, কারণ রিটেনের কোয়েশ্চেনে এমন কিছু জিনিস আসে যেগুলোর সাথে কোরিলেট করে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ এই টপিক গুলো তোমার অস্পির জন্য আসার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে। তো এই 10টা টপিকের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? 3 মিনিট। ম্যাম গাইনির কাউন্সেলিং গুলা কোন কোন গুলা? নিউলি ম্যারিড কাপল ফর কন্ট্রাসেপশন আর আমরা বললাম যে হিস্টেরেক্টমি, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি, নিউলি ম্যারিড কাপল কামিং ফর কন্ট্রাসেপশন, এখানেও মোলার প্রেগন্যান্সি আসতে পারে, মিসড অ্যাবর্শন। মিসড অ্যাবর্শন এটার জন্য ইম্পর্টেন্ট, আবার স্ট্যাটিকের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গায় আসতে পারে। ক্যান্সার সার্ভিক্স। আর কোন প্রশ্ন? অপস কাউন্সেলিং, অ্যান্টিনেটাল, পোস্টনেটাল, ব্রেস্ট ফিডিং, আইইউডি ম্যাম, তারপরে এই কয়টা ইম্পর্টেন্ট, এখান থেকে ঘুরে ফিরে চলে আসবে পরীক্ষায়। আর যদি আসে সেগুলো বানিয়ে দেওয়া হবে, রিটেনে যেমন আমাদের প্রিপারেশন থাকে সেখান থেকে অ্যান্সার করতে হয়। অনেক সময় যেটা থাকে সেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়ার কাউন্সেলিং থাকে, অনেক সময় অ্যাব্রাপশন কাউন্সেলিং থাকে, বাট ভেরি রেয়ার। আমাদের মোটামুটি এই 4টা থেকেই ঘুরে ফিরে চলে আসে পরীক্ষায়। আর কিছু? ম্যাডাম বলেন। ইনস্ট্রুমেন্টে লেস ইম্পর্টেন্ট ফলিস ক্যাথেটার, ইউটেরাইন ডায়ালেটর, আর দুইটা জানি কি ছিল? নাফি বলো দেখে। রাবার ক্যাথেটার, ভলসেলাম, আর ইউটেরাইন সাউন্ড। ইউটেরাইন সাউন্ড, ইউটেরাইন ডায়ালেটর। থ্যাংক ইউ। আর কিছু? এখানে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সটে যাব। কালকে ইনস্ট্রুমেন্ট পড়ানো হয়ে গেছে, আমাকে যেটা বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট এন্ড ড্রাগস পড়ানো হয়ে গেছে। সেটা যদি হয় আমরা আমরা ধরে ধরে যদি পড়ি, আমাদের পার্টোগ্রাফ পড়া হয়ে গেছে। 10টা স্টেশনের মধ্যে যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে পার্টোগ্রাফ আমাদের হয়ে গেছে, সেকেন্ড কাউন্সেলিং দুটো নিজ দায়িত্বে পড়তে হবে, কারণ এটা বাংলায় বলতে হবে। তবে কাউন্সেলিং এর মূল মন্ত্রটা আমি বলে দেই, যে কোনো কাউন্সেলিং কয়েকটা হেডলাইনে আমরা সাজাবো, কারণ পরীক্ষা এমনও হতে পারে যে আমার যে কাউন্সেলিংটা আসলো সে কাউন্সেলিংটা আমরা যা পড়িয়েছি তা না।
কারণ এটা যে হবেই এমন তো কোনো কথা নেই, এমন কিছু আসতে পারে যে যেটা হয়তো পড়ানো হয় নাই। তো কাউন্সিলিং এর যে মূল মন্ত্রটা থাকে, সেই মূল মন্ত্রের মধ্যে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্রথম কথা জিনিসটা কি, হোয়াট ইজ দ্য মেইন থিং, যে আমার কি, যেমন আমি একটা ফাইব্রয়েড দিয়ে যদি শুরু করি, ফাইব্রয়েড জিনিসটা কি, সো হোয়াট ইজ দ্য মেইন কন্টেন্ট অফ দ্য কাউন্সিলিং, সেই জিনিসটাকে পেশেন্টকে বুঝাতে হবে। আর যে কোনো কিছুতে 2 নাম্বার কিন্তু আমার ইন্ট্রোডাকশন এন্ড থ্যাংক ইউ দেওয়ার মধ্যে, তো এটাও যদি আমি প্রপারলি দেই ইন্ট্রোডাকশন এন্ড থ্যাংক ইউ, তাহলেও কিন্তু আমার 2টা নাম্বার পেয়ে গেলাম পরীক্ষায়। সো আমি মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, মা, আমি আপনার সঙ্গে কথা বলবো, যে সমস্যাটি নিয়ে আপনি আমাদের কাছে এসেছেন আমি বোঝানোর চেষ্টা করবো, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে জানাবেন। এটা হচ্ছে আসল কথা, প্রথম কাউন্সিলিং এর প্রথম কথা। সেকেন্ড যেটা হলো আমাদের, সেটা হচ্ছে যে আমি পেশেন্টের সাথে একটা রিলেশন তৈরি করে এখন আমি জিনিসটা বোঝাবো যে আপনার এই সমস্যাটি কি। সেকেন্ড আমি বুঝাবো যে এই সমস্যাটি তার জন্য কি কি প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেকেন্ড আসবে প্রবলেম। থার্ড আসবে সেটি হচ্ছে যে এই প্রবলেমের সমাধান করার জন্য ওনার এই মুহূর্তে কি কি প্রয়োজন, কি কি ইনভেস্টিগেশন প্রয়োজন, এটা কি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব নাকি এখানে সার্জিক্যাল প্রয়োজন আছে। তারপরে ইনভেস্টিগেশন এন্ড ম্যানেজমেন্ট প্রোটোকল। ইনভেস্টিগেশন কি কি করতে হবে বলে দিবা, অপস হলে একরকম ইনভেস্টিগেশন, গাইনি হলে আরেক রকম ইনভেস্টিগেশন। দেন যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট প্রোটোকলে যে আমরা যদি ওষুধ দেই, আচ্ছা উপরে একটা সাউন্ড হচ্ছিল তাই আমি সাউন্ড বন্ধ করে রাখলাম। এখন যেটা হলো সেটা হচ্ছে যে আমরা যদি ওষুধ দেই তাহলে কতদিন দিব, মেডিকেল ম্যানেজমেন্ট, এবং এই মেডিকেল ম্যানেজমেন্টের সুফলগুলো কি কি আছে। এরপর হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্টের ব্যাপারগুলো কি আছে, এটা আমাদেরকে কেন করতে হবে এবং এটা আমরা কেন করব, এবং এটা করার জন্য কয়দিন হাসপাতালে থাকতে পারে হবে, কি পরিমাণ খরচ আছে, এবং হচ্ছে যে এটার জন্য তার কি কি সমস্যা হতে পারে, কি কি জোগাড় করতে হবে, ব্লাড লাগবে, অ্যাটেন্ডেন্ট লাগবে, খরচ লাগবে, হাসপাতালে 3 থেকে 4 দিন থাকতে হবে, এবং অপারেশনের যে মিনিমাম কমপ্লিকেশন গুলো হতে পারে সেটাও রোগীকে আমরা জানিয়ে দেবো, এবং উনি যদি ট্রিটমেন্ট না করে তাহলে ওনার কি কি প্রবলেম হতে পারে সেটা আমরা জানাবো। জানানোর পরে আমরা একটা থ্যাঙ্কস দিয়ে চলে আসবো। এটা হচ্ছে একটা নর্মাল প্রিন্সিপাল, যে কোনো গাইনি যদি কাউন্সিলিং করতে চাও, গাইনি কাউন্সিলিং এর একটা নর্মাল প্রিন্সিপাল। এই বিষয়ে কারো কিছু জানার আছে কিনা বলো। কারো কিছু জানার নেই, সবাই সব জানে। দেন আমরা আসি অপসের কাউন্সিলিং। অপসে আমরা বললাম এএনসি, পিএনসি, ব্রেস্ট ফিডিং। তো পিএনসি হলে আপনাকে একটা ধন্যবাদ দিব যে আপনার ফুটফুটে সন্তান হয়েছে, আপনাকে অভিনন্দন, এবং তারপরের ম্যানেজমেন্ট গুলো। ব্রেস্ট ফিডিং হলো আমরা অভিনন্দন, ব্রেস্ট ফিডিং এর সুফল কি, কিভাবে করতে হবে, অ্যাটাচমেন্টটা কি, পজিশনটা কি, দুটো হচ্ছে মেইন নাম্বার ব্রেস্ট ফিডিং কাউন্সিলিং এর। অ্যাটাচমেন্ট এন্ড পজিশন সম্পর্কে বলা। অ্যাটাচ হচ্ছে গায়ের সাথে লেগে থাকা, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এন্ড প্রপার সাপোর্ট দেওয়া তার বাটকের কাছে, এবং পেশেন্টের যে বাচ্চাটা তার হচ্ছে টুয়ার্ডস দা হচ্ছে মায়ের ব্রেস্টের দিকে মুখটা নিয়ে থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট। ঠিক আছে, পজিশনিং সরি। আর অ্যাটাচমেন্টটা হচ্ছে কি, তার মুখটা হচ্ছে আমার প্রপারলি হচ্ছে ওপেন থাকবে, তারপরে হচ্ছে লোয়ার লিপ যেটা থাকবে বা চিন সেটা হচ্ছে টাচ করে রাখবে অ্যারিওলাকে, এবং সে যে প্রপার সাকলিং এর যে বিষয়টি আছে সেটিও সে ঠিকভাবে খেয়াল করতে পারবে। তো সেই জায়গাগুলো আমাদেরকে প্রপারলি কাউন্সিলিং করে বলতে হবে। ব্রেস্ট ফিডিং না করালে কি কি প্রবলেম হতে পারে ইন ফিউচার সেটা আমরা বলবো, এবং এটি কেন ইম্পর্টেন্ট সেটি আমরা বুঝিয়ে বলবো। আর এএনসি হচ্ছে যে পেশেন্টকে ডায়াগনোজ করা যে আপনার এখন কোনো প্রবলেম আছে কিনা, আপনি ওয়েটটা কেমন বাড়ছে, ব্লাড প্রেশারের কি অবস্থা, কোনো ডেঞ্জার সাইন অফ প্রেগন্যান্সি তার মধ্যে এখন আছে কিনা, এবং সে লাস্ট কবে এসেছিল, আবার কবে আসতে হবে, এবং শেষের দিকে যাদের প্রেগন্যান্সি উই নিড টু মেক দ্য ডেলিভারি প্ল্যান, যে আপনার ডেলিভারি এখানে হবে, এত তারিখে হবে, আপনি কোথায় করাবেন, কে করাবে, কোন হাসপাতালে যাবেন, কোন ট্রান্সপোর্ট দিয়ে যাবেন, ব্লাড লাগলে কে ব্লাড দিবে, টাকা পয়সা কে দিবে, এই যে প্ল্যানটা করে দেওয়া, দিস ইজ কল দ্য ডেলিভারি প্ল্যান। এটা কিন্তু রিটেনও একটা প্রশ্ন আসে শর্ট নোট আকারে, ডেলিভারি প্ল্যান। সো যখনই এএনসির কোনো ব্যাপার আসবে উই নিড টু মেনশন দ্য ডেলিভারি প্ল্যান। এবং এএনসির যে 4টা ভিজিট যদি এমন আসে পরীক্ষায় যে
আমাকে একটা 10 উইকস এর প্রেগন্যান্সি দিয়ে আমাকে এখন এনসি কাউন্সিলিং করতে বললো, তাহলে তো সে ফার্স্ট ভিজিটে আসলো। তাহলে ফার্স্ট ভিজিটে হচ্ছে আমাদের বুকিং ইনভেস্টিগেশন গুলো জানাই দিতে হবে রোগীকে। একটা হচ্ছে ব্লাড গ্রুপিং এন্ড আরএইচ টাইপিং। ব্লাডে মোট 5টা ইনভেস্টিগেশন: ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, এইচবিএসএজি, ভিজিআরএল, ওজিটিটি অথবা 2 আওয়ার্স পোস্টপ্যারেন্টাল। আমরা কেউ র্যান্ডম ব্লাড সুগার কথাটা বলবো না, ঠিক আছে? ইউরিন আরএমই এন্ড আলট্রাসোনোগ্রাফি অফ দ্য প্রেগন্যান্সি প্রোফাইল। আর যদি পেশেন্ট ফার্স্টের দিকে আসে তাহলে তার আরো যে 3টা ভিজিট থাকবে, সেই 3টা ভিজিট একটা 18 সপ্তাহে, আর একটা 32 সপ্তাহে, একটা 34 সপ্তাহে, সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো এটা হচ্ছে এনসির ব্যাপারে। আর পিএনসি হচ্ছে সে কিভাবে করে মেনে চলবে জিনিসগুলো, যেমন তার রেস্ট নিতে হবে 1.5 মাস, তার অ্যাবস্টিনেন্স থাকবে 1.5 মাস, তারপরে সে কন্ট্রাসেপশন ইউজ করবে, বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে 6 মাস, তারপরে ব্রেস্ট ফিডিং এর পাশাপাশি অন্য কিছু দিবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে তার যে প্রবলেম গুলো হতে পারে, যেমন মাথা ব্যথা, অতিরিক্ত ব্লিডিং হওয়া, তার খিঁচুনি হওয়া, তার চোখে কম দেখা, ডেঞ্জার সাইন আফটার দ্য ডেলিভারিও যে কিছু জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো তাকে আমাদের বলে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পিএনসি যদি কাউন্সিলিং হয়, পিএনসি কাউন্সিলিং চলে গেল। এই হচ্ছে অ্যাজ এ হোল কাউন্সিলিং এর যে জায়গাটি। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? যদি ডান থাকে আমাদের শেষ। তারপর আমরা যদি একটু প্রসিডিউর সম্পর্কে বলে ফেলি, প্রসিডিউরও কিন্তু একই অবস্থা, সালাম দেওয়া, প্রবলেমটা কি সেটা দেখে ডেলিভারি যে কম্পোনেন্ট গুলো সেগুলো। তাহলে হচ্ছে যে প্রথমে নিজের পরিচয়টা দেওয়া, সালাম দেওয়া, আমি কি প্রসিডিউর করতে এসেছি সেটাকে এক্সপ্লেন করে প্রসিডিউরটা শুরু করা। যেমন অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ দ্য লেবার তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং চলে আসছে পরীক্ষা, এভাবেই ধরে নেওয়া যায়। তাহলে আমরা বলবো যে আফটার দ্য ডেলিভারি অফ দ্য বেবি, now I will deliver the placenta by active management of the third stage of the labor. The active management of the third stage of the labor components are কি আছে সেটা তুমি বলবা। যেমন কি আছে বলো? কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে প্লাসেন্টা ডেলিভারি করা, IM অক্সিটোসিন ইন্ডাকশন দেওয়া, and continuous sustained uterine massage দেওয়া। এই 3টা জিনিস, সেই 3টা জিনিস মুখে বলে তোমাকে এখন প্রসিডিউর গুলো করে দেখাতে হবে। বাট যে কোনো প্রসিডিউর শুরু করার আগে তোমাকে যে জিনিসগুলো দেখতে হবে, নাম্বার 1 হচ্ছে প্রপার লাইট আছে কিনা, নাম্বার 2 তোমার সাথে হেল্পিং হ্যান্ড আছে কিনা, নাম্বার 3 হচ্ছে প্রপার পজিশন অফ দ্য পেশেন্ট আছে কিনা এবং পেশেন্টের প্রাইভেসি মেইনটেইন হচ্ছে কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কোনো পেশেন্টের প্রাইভেসি মেইনটেইন হচ্ছে না এটা করে যদি কাজ করি, সেটা আমাদের জন্য একটা অপরাধ হবে, সেটা অস্পি পরীক্ষাতেও হবে, আবার প্র্যাকটিক্যাল লাইফেও হবে। অর্থাৎ সেই জিনিসটা আমাদেরকে এখানে খেয়াল করতে হবে। এবং তারপরে আমি প্রসিডিউরটা করার জন্য আমি দেখবো আবার লজিস্টিক সাপোর্ট গুলো আছে কিনা, যেই আমার প্রসিডিউর থাকবে সেটা রিলেটেড কি কি আমার লজিস্টিক লাগবে সেই জিনিসগুলো। আমি যদি প্রসিডিউর করি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ দ্য লেবার, তাহলে আমার কি লাগতে পারে? আমার এখানে একটা স্পেকুলাম লাগতে পারে প্রপার ভিজুয়ালাইজেশনের জন্য, আমার এখানে একটা আর্টারি ফরসেপ লাগতে পারে, আমার এখানে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ লাগবে কন্ট্রোল কন্ট্রাকশন করে বের করার জন্য, আমার সিরিঞ্জ লাগবে, আমার অক্সিটোসিন ইনজেকশন লাগবে, সেই জিনিসগুলো লাগবে। এবং আমি যে প্লাসেন্টাটাকে রিমুভ করবো সেই জন্য ক্লোরিন সলিউশনটাও লাগবে। প্রসিডিউর শেষ, তারপরে যে আমি পেশেন্টকে একটা থ্যাঙ্কস দিব, আমি সবকিছু প্রপার ডকুমেন্টেশন রাখবো, এবং আমি যে আমার গ্লাভস খুললাম এবং প্লাসেন্টা গুলোকে ক্লোরিন সলিউশনে রাখবো, এটার উপরও কিন্তু আমার নাম্বার আছে। তারপরে প্রসিডিউর শেষ হয়েও হইল না শেষ, এমন টাইপ একটা অবস্থা আর কি। সেই জিনিসগুলো আমাদেরকে প্রপার ওয়েতে করতে হবে। এটাই হচ্ছে যে আমাদের প্রসিডিউরের যে বিষয়টি। আর যেটা মেকানিজম অফ নর্মাল লেবার, সেটা কিন্তু আমরা আবার পরীক্ষার আগে দিয়ে দেখিয়ে দিব হচ্ছে আমাদের ইসের মধ্যে, আমাদের যে ফিমেল পেলভিসের মধ্যে আমরা দেখাই দিলে সেটা তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেমন প্রবলেম বেস কোয়েশ্চেন, স্ট্যাটিক কোয়েশ্চেন, তারপরে সেটি হচ্ছে পিক্টোরিয়াল, এই পড়াগুলো to see the cotyledon side and also to the membrane side, যে কোথাও কোনো ধরনের মিসিং আছে কিনা সেই জিনিসটা দেখে নেওয়ার বিষয়, ঠিক আছে? তো সেটা তোমাদের লাগবে বলাটা। এবং তারপরে মাকে যে তুমি থ্যাঙ্কস দিলা, মাকে এনশিওর করলা উনি ভালো আছে, এবং সবচেয়ে বড় কথা যে বাচ্চাটা যে ভালো আছে এই কথাটা তাকে বলে দেওয়া, এবং মাকে আবার রিপোজিশনিং করা। তুমি হয়তো তাকে
লিথোটমি পজিশন অথবা ডরসাল পজিশনে তাকে তুমি হেল্প করলা তার কাজটা করার জন্য, কিন্তু তারপরে এগেইন কভার দ্য মাদার এন্ড রিপোজিশন অফ দ্য মাদার, এর মধ্যে একটা বড় নাম্বার আছে। তো এটা মোটামুটি আমাদের প্রসিডিউরের সাইডটা কভার করে দিবে। তো এটাই গেল আমাদের বিষয়টা। আর ইনস্ট্রুমেন্ট তো আপা পড়াইছে আমি জানি না, আয়ার স্পেচুলাটা কি গতকালকে পড়াইছে নাফি? ম্যাম ইনস্ট্রুমেন্ট ড্রাগ গুলো আরেকবার বললে ভালো হতো। তো আমি এখন অন্যজনের পরে রিপিটেশন করলে কেমনে হবে, আমার তো অনেক কন্টেন্ট আজকে। আচ্ছা আমি প্রিন্সিপাল গুলো বলে দিই, তাহলে তোমাদের তো পড়বাই, তোমরা তোমাদের জন্য ভালো হবে। যেমন যে কোনো ড্রাগস এর জন্য তুমি আসলে কি পড়বা, হোয়াট ইজ দিস, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তার মানে এই ড্রাগসটা কি একটা ভায়ালের মধ্যে আছে, নাকি ড্রাগসটা একটা সিরিঞ্জের মধ্যে আছে, নাকি ড্রাগসটা একটা অ্যাম্পুলের মধ্যে আছে, নাকি স্ট্রিপ কন্টেনিং ট্যাবলেট, নাকি এটা একটা ক্যাপসুল? এটা হচ্ছে প্রথম আমাদের অ্যান্সার। সেকেন্ড হচ্ছে সেটার সাথে আমাদেরকে যোগ করা যেটা, সেটা হচ্ছে যে এটার জেনারিক কি নেমটা আছে সেটা, কারণ তোমাকে পরীক্ষায় যেটা দেওয়া হবে সেটা হয়তো তোমাকে দেওয়া হবে সেটা হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং নেম। যেমন তোমাকে হয়তো দেওয়া হলো যে সাইটোমিস, সাইটোমিসটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং নেম, বাট এটার আসল জিনিসটা যেটা সেটা হচ্ছে যে তোমার সেটা হচ্ছে মিজোপ্রস্টল। সো তোমাকে লিখতে হবে কিন্তু মিজোপ্রস্টল। কেউ কিন্তু জেনারিক নেম পরীক্ষার খাতায় লিখতে পারবে না, এটা হলো প্রথম মাথায় রাখা। সেকেন্ড আসবে কম্পোজিশনটা কি, যেমন যদি ম্যাগনেসিয়াম সালফেট থাকে তাহলে সেখানে কত মিলিগ্রাম জিনিসটা এবং কি কি আছে। যদি সাইটোমিস থাকে দ্যাট মিনস মিজোপ্রস্টল, সেখানে কত মাইক্রোগ্রাম এবং কি কি আছে। অক্সিটোসিন কত মিলিগ্রাম কি কি আছে, যেমন অক্সিটোসিন 10 ইন্টারন্যাশনাল ইউনিট থাকবে। যদি মিজোপ্রস্টল দেওয়া হয় তাহলে কিন্তু তোমার কাছে 200 মাইক্রোগ্রাম থাকবে। তোমাকে যদি ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয় তাহলে কিন্তু তোমাকে 10 গ্রাম দেওয়া হবে, অথবা 5 গ্রামের কোনোটা দেওয়া হবে, যেটা এখন বাজারে পাওয়া যায় সেরকম। তার মানে তুমি ওখানে দেখে নিবা যে আমার কতটুকু স্ট্রেংথ, কতটুকু কি আছে এবং কম্পোজিশনটা তখন তোমাকে লিখতে হবে। তো এটা গেল ড্রাগস এর ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্ট, যে কোনো ড্রাগস এর জন্য পরীক্ষা আসে ইন্ডিকেশন, এবং যে কটা ড্রাগের নাম আমি বললাম প্রত্যেকের কিন্তু ডোজ লাগবে। আমরা কিন্তু সব ড্রাগের ডোজ তোমাদেরকে পড়তে বলি না, আমি যেগুলো বললাম সেটার হচ্ছে তোমাদের ডোজটা লাগবে, এবং এটা তোমাকে লিখতে হবে পরীক্ষার খাতায়। তারপরে ইন্ডিকেশন গেল, কোন ডোজে দিবা গেল, এবং কি দেওয়ার সময় তুমি কি কি দেখবা, বা হোয়াট আর দ্য প্রিকশন ইউ নিড টু মেজার বিফোর অ্যাডিং দিস থিং, কি কি কমপ্লিকেশন হতে পারে, ম্যাটারনাল এন্ড ফিটাল বোথ। যদি গাইনি রিলেটেড কোনো ড্রাগ আসে সেখানে তো আর ফিটাল কমপ্লিকেশন আসবে না, তখন শুধু মায়ের যে কমপ্লিকেশন গুলো সেই জিনিসগুলো আসবে। আর কার কার জন্য কন্ট্রাইন্ডিকেটেড, কিছু ড্রাগ থাকে কন্ট্রাইন্ডিকেটেড, যেমন ওসিপি যদি থাকে তাহলে অ্যাক্টিভ লিভার ডিজিজ যারা আছে তাকে দিতে পারবে না, যাদের অ্যাক্টিভ এপিলেপসি আছে তাদেরকে আমরা দিতে পারবো না, যাদের হেপাটোসেলুলার কার্সিনোমা আছে তাকে দিতে পারবো না, যার ব্রেস্ট ক্যান্সার আছে তাকে দিতে পারবো না। সো কন্ট্রাইন্ডিকেশন বা কন্ট্রাইন্ডিকেটেড কাদের জন্য এই ড্রাগসটা, সেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা আমার কাছে মনে হয় এই মোটাটাকে যদি তোমরা রেডি করে ফেলো আমাকে ফিডব্যাক দাও, কারণ অনেকে তো হোয়াটসঅ্যাপে আমাকে লিখে লিখে পাঠায়, আমি সেখানে ফিডব্যাক দিই। তো তোমরা যদি আজকের পরে, আমার কাছে মনে হয় যে অস্মিত আমরা একটা রিভিউ ক্লাস করব, আজকের পরে আমরা আবার একটা বা দুইটা আমি রিভিউ ক্লাস নিব। রিভিউ ক্লাস নিলে কি হবে, আজকে যে কথাগুলো তোমাকে বললাম সেগুলোকে তুমি গাইডলাইন ধরে তুমি রেডি করবা। খুব বেশি সময় দিবা না, অ্যাজ এ হোল টোটাল অস্মিত জন্য তুমি অনলি 4 days টাইম দিবা, 4 দিন পড়া এবং রেডি করার জন্য। এই 4 দিন রেডি করার পর তোমরাই যদি আমাকে আবার একটা টাইম দাও, আমি একটা রিভিউ ক্লাস নিব। মঙ্গলবার টাইমটা আমি ফ্রি থাকি, অন্যদিন তো হাসপাতাল থাকে, চেম্বার থাকে, ঝামেলা অনেক। যে কোনো পরপর 2টা মঙ্গলবার আমরা একটা রিভিউতে চলে গেলাম, সেখানে তোমাদের যাবতীয় কি কি প্রশ্ন আসলো, কি কি ঝামেলা আসলো সেটা। আরেকটা জিনিস আমি দেখছি যে কিছু স্টুডেন্টের রিটেন রিলেটেড অনেক প্রবলেম আছে, অনেকে আমার সাথে যোগাযোগ করছে। আমার কাছে মনে হয় যে যেহেতু রিটেনটা তোমরা গোছাচ্ছ, কিছু ইম্পর্টেন্ট টপিক আছে তোমাদের ব্যাচে আসার জন্য, সেগুলো আমি বলে দিব। তো আমার কাছে মনে হয় রিটেন বেসড আমাদের একটা ক্লাস হতে পারে, যেটা শুধু প্রবলেম বেসড হবে, প্রত্যেকে তার কোন কোন জায়গাতে প্রবলেম ফেস করতেছে রিটেনের এই জিনিসটা প্রিপেয়ারের জন্য, এই কোয়েশ্চেনটা প্রিপেয়ারের জন্য, কারণ তোমাদের সবার কাছে কিন্তু কোয়েশ্চেন ব্যাংকটা আছে রিটেনের। সো তোমরা ওটা দিয়ে যদি একটু পড়ে একদিন আমরা একটু আলাপ করি তাহলে কিন্তু ইজি হয়ে যাবে আমাদের জন্য। সো আমার কাছে মনে হয় ওটা রাখা যেতে পারে, তোমরা কি বলো? হতে পারে, যদি তোমরা প্রয়োজন মনে করো দেন আমাকে তোমরা ই করবা,
নিতে বলবো, আমি নিয়ে নিবো। আমার কাছে মনে হচ্ছে দরকার আছে, কারণ নালে যেটা ঝামেলা হয় যে পরীক্ষায় গদ বাঁধা লিখতে থাকো, অনেক সময় লেগে যায়, কতটুকু লিখতে হবে বুঝো না, বারবার টিচারকে ডাকো এবং ডায়াগনোসিস গুলো বুঝতে পারো না। ইট ইজ অ্যানাদার প্রবলেম, কারণ এখন তো ম্যাক্সিমাম সিনারিও বেস রিটেন আসে আমাদের, সো আমরা যদি ডায়াগনোসিস না বুঝতে পারি, দ্যাট ইজ ভেরি প্রবলেম। আমার কাছে মনে হয় যে আমাদের একটা ওয়ার্ম আপ ক্লাস দরকার আছে, কারণ পড়া অনেক কিছু হয়ে যাচ্ছে, বাট শেষের দিকে পরীক্ষা আমি কতটুকু ভালো দিব সেটা হচ্ছে কত সংক্ষেপে আমি জিনিসটাকে ধারণ করতে পারতেছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু তার তত ভালো হবে। যেমন আমি আমার নিজের কথা যদি বলি, আমি যখন পড়া শুরু করি কোন একটা সাবজেক্ট, তখন আমার 5টা 6টা বই থাকে। এরপর যত পরীক্ষা আগায় বই খাতা কমতে কমতে কিন্তু একটা কন্টেন্টে পরিণত হয়, কারণ কি যখন অনেক বই পড়ছি সেগুলোর ফটোকপি করে কেটে নিয়ে সেই বইয়ের মধ্যে লাগাই ফেলছি, যার ফলে পরীক্ষার আগের দিন আমাদের ওই সময়টাই নাই যে আমরা 5টা বই সার্চ করব। আমরা সবসময় গাইনি এবং অপসের জন্য দুটা কন্টেন্ট আমরা সবসময় ক্যারি করব, এটা হচ্ছে আমাদের কথা। আমাদের বাচ্চার উপরে একটা জিনিস ড্রিলিং করতেছে, এত আওয়াজ, পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে গাইনিয়ান অপসে আমরা 2টা কন্টেন্ট সবসময় ক্যারি করবো, এটা হচ্ছে আমাদের কথা। অতএব আমরা যেখান থেকে যা পড়ছি সেগুলোকে কাটবো, কেটে আমরা একটা জায়গায় জড়ো করবো সবকিছু, এটা হচ্ছে আমাদের আসল টার্গেট হবে। এবং নট অনলি ফর গাইনি, আমি মনে করি সব সাবজেক্টের জন্য এমন হওয়া উচিত। তোমার যদি হ্যাফাজার্ড থাকে তখন কিন্তু প্রবলেম। তোমার যদি জিনিসগুলো গোছানো থাকবে, তুমি তো দেখবা যে পরীক্ষার আগে এটা কোনো ব্যাপারই না তোমার কাছে কমপ্লিট করা বিষয়টা, ঠিক আছে? এটা মোটামুটি আমাদের একটা টার্গেট থাকলো যে আমরা কিভাবে করে আগাবো। এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে তাহলে আমাদের যে কোনো ড্রাগস আসলে আমাদের জন্য কোনো প্রবলেম হবে না। যেমন আমি ম্যাগনেসিয়াম সালফেটটাই যদি বলি যে হোয়াট ইজ দিস, তুমি লিখবা ম্যাগনেসিয়াম সালফেট, স্ট্রেনটা লিখলা। এরপরে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে তার ইন্ডিকেশনটা কি। আমরা সিভিয়ার প্রি এক্লেমশিয়া দেই, এক্লেমশিয়া দেই। আর আমরা কখন দেই ম্যাগনেসিয়াম সালফেট? অনেক সময় আমরা প্রিটার্ম লেবারে দেই এটা ইউজ করার জন্য, অনেক সময় ভালভাল যে আমাদের ইডিমা থাকে সেখানেও আমরা এটা ইউজ করি। তাহলে 4টা ইউজ হয়ে গেল। পরীক্ষায় কিন্তু স্পেসিফিক দেওয়াই থাকে যে 2টা ইউজ 3টা ইউজ। কিছু গাধার দল সব ইউজ লেখে। এখন আমি আবার ওই গাধার দলে ছিলাম, কারণ হচ্ছে যে আমি জানি না যে চেক লিস্টে কি আছে। সাপোজ আমি লিখলাম যে প্রিটার্ম লেবার এন্ড ভালভাল হেমাটোমা, আমি এক্লেমশিয়া লিখলাম না, যেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষার চেকলিস্টে তো এক্লেমশিয়া থাকবে, ওইটা থাকবে না, তাহলে আমার নাম্বারটা কমে গেল। সো যদি সময় থাকে তোমার কাছে 2টা চেলে তুমি যদি 3টাও লেখো, সেখানে তোমার নাম্বার কমবে না, কিন্তু কম লিখে আসলে তোমার মিস হওয়ার সম্ভাবনা আছে। এরপরে যেটা আসবে যে তোমার যদি ইন্ডিকেশনটা তুমি বললা, তারপরে হচ্ছে তোমার ডোজটা আসবে। তো ডোজের তোমাকে খেয়াল করতে হবে প্রশ্ন কেমন আছে। অনেক সময় বলা হয় যে সিভিয়ার প্রি এক্লেমশিয়ার ডোজ কি, আবার দিতে পারে এক্লেমশিয়ার ডোজ কি, অথবা দিতে পারে এক্লেমশিয়া প্রিভেনশনের ডোজ কি। তাহলে দেখো এক্লেমশিয়া হলে কিন্তু তোমাকে লোডিং এন্ড মেইনটেনেন্স বোথ, কিন্তু যদি শুধু সিভিয়ার প্রি এক্লেমশিয়া হয় অনলি দ্য লোডিং ডোজ, নো মেইনটেনেন্স ডোজ। যদি এক্লেমশিয়া প্রিভেনশনের জন্য হয় অনলি দ্য লোডিং ডোজ, নো মেইনটেনেন্স ডোজ। তো এই যে ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে। তারপরে এটা দেওয়ার আগে তুমি কি কি দেখে নিবা? আমি দেখে নিব ইউরিন আউটপুট, আমি দেখে নেবো রেসপিরেটরি রেট, আমি দেখে নিব তার জার্কটা ঠিক আছে কিনা, কি কি কমপ্লিকেশন হতে পারে, ম্যাটারনাল এন্ড ফিটাল আমি আলাদা করব। কন্ট্রাইন্ডিকেশন কারোর জন্য আছে কিনা, আছে যিনি মায়াসথেনিয়া গ্র্যাভিসের রোগী, তাকে এটা দেওয়া যাবে না। তো এই হচ্ছে অ্যাজ এ হোল আমাদের একটা টোটাল ফর্মুলা। পরীক্ষা আমি ফর্মুলাতে রাখবো, আমি সব করতে পারবো না, ইটস নট পসিবল ফর মি, আমার পক্ষে সম্ভব না। আমি থাকবো ফর্মুলেটেড উপায়, যে আমি আজকের দিনটা ড্রাগস করবো। ড্রাগস মানে ম্যাডাম আমাকে বুঝাই দিচ্ছে হোয়াট ইজ, কন্টেন্ট কি, ইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন কি, ইউজ কি, এবং হচ্ছে কি কি দেওয়ার আগে আমাকে খেয়াল রাখতে হবে। এইগুলো মাথায় রেখে আমি আমার সকল ড্রাগস গুলো করে ফেলবো। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এটা গেল ড্রাগস এর ব্যাপারে। আর ইনস্ট্রুমেন্টের ব্যাপারে যদি তোমরা জানতে চাও, নাফি যেটা বললো যে বলে দিলে ভালো হয়। ইনস্ট্রুমেন্ট আমাদের কি কি আসে, আমরা কি হেডলাইনে ইনস্ট্রুমেন্টটা পড়বো? আমরা পড়বো নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ দিস, জিনিসটা কি। এটা হতে পারে সিম স্পেকুলাম, এটা হতে পারে কাসকোস বাইভাল সেলফ রিটেনিং সিরিঞ্জ। কারণ তোমাদের পরীক্ষা আসার জন্য 3টা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আয়া স্পেকুলা, এমবিএস সিরিঞ্জ, এন্ড হচ্ছে নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে কাসকোস
স্পেকুলাম, এই তিনটা পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। তিনটে আজকে ইন্টারনেট থেকে ছবি দেখে নিবা, কারণ পরীক্ষার ছবি আসবে, মানে সামনাসামনি কেউ ইনস্ট্রুমেন্ট এখন আর দেয় না। তো সেই ইনস্ট্রুমেন্টে যেটা আমাদেরকে জানতে হয়, আমাদের ইনস্ট্রুমেন্টটার হচ্ছে ইন্ডিকেশন জানতে হয়, আমরা কেন ইউজ করি। সেকেন্ড হচ্ছে ইন্ডিকেশনে কিন্তু দেখো কিছু কিছু ইনস্ট্রুমেন্টের গাইনি এন্ড অপস দুটো কিন্তু ইউজ আছে। গাইনি এন্ড অপস দুটো ইউজ আছে। যেমন ধরো যে কাসকোস, কাসকোসটা আমরা কেন ইউজ করি, দাঁড়া এক মিনিট। আচ্ছা, যেমন ধরো কাসকোসটা আমরা কেন ইউজ করি? আমরা সার্ভিক্সটা দেখার জন্য ইউজ করি, সার্ভাইকাল পলিপেক্টমির জন্য ইউজ করি, ভায়া করার জন্য আমরা ইউজ করি, এখান থেকে কোনো সার্ভাইকাল স্যাম্পল নেওয়ার জন্য আমরা ইউজ করি। এটা গেল গাইনি। এই সেম জিনিসটা কিন্তু অপসে ইউজ আছে। অপসে আমরা কি করি, কোনো প্রিম্যাচুর রাপচার অফ দ্য মেম্বার আছে কিনা দেখার জন্য ইউজ করি, এবং আমরা যেটার জন্য ইউজ করি সেটা হচ্ছে যে আমাদের কোনো কর্ড প্রোল্যাপস আছে কিনা সেটা দেখার জন্য ইউজ করি। তার মানে যে জিনিসগুলোর অপসেও আমার রিলেশন আছে কোনো কিছু, সেটা কিন্তু অপসের ইউজটাও লিখতে হবে। কিন্তু আয়ার স্পেচুলা এটা সোললি ইউজ করা হয় প্যাপ স্মিয়ারের স্পেয়ার কালেকশনের জন্য। তো সেটার ব্যাপারে তো আমার অন্য কিছু লিখে কোনো লাভ নেই, এখানে কোনো অপসের ইউজ নাই আমার। তার মানে যে ইনস্ট্রুমেন্ট গুলো গাইনিয়ান অপস বোথ ইউজ আছে সেটা আমি গাইনিয়ান অপস বোথ ইউজ লিখবো, যেটা নাই সেটা আমি লিখবো না। কিন্তু আমার মাথায় জিনিসটা থাকতে হবে যেটার অপসের ইউজ আছে উই নিড টু রাইট ইট। কারণ মাথায় থাকবে এটা এই কারণেই যে যেটার অপসের ইউজ আছে সেটা চেকলিস্টে অবশ্যই অপস দেওয়া আছে, স্টুডেন্টরা অনেকে লিখবে না সেই জন্য নাম্বার কাটা যাবে সেই জন্যই দেওয়া থাকে। সেই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবং জানা হয়ে গেল। তো সেই আমি যেটা বললাম যে আয়ার স্পেচুলাটা পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আয়ার স্পেচুলার দুটো এন্ড থাকে, একটা এন্ড কেমন রাউন্ড এন্ড আর একটা প্রজেক্টেড এন্ড, সেই জিনিসটা আমাদেরকে বলতে হবে। সেকেন্ড আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে যে এটা আমরা কিভাবে করে হচ্ছে কি কি কাজে ব্যবহার করব। মেইনলি স্মিয়ার কালেকশনের জন্য আমরা এটা ব্যবহার করি এবং প্যাপ স্মিয়ারকে রেডি করা হয় সেই জন্য। তো এটার সাথে আসলে তখন সার্ভাইকাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর গুলো পরীক্ষায় আসে, কোশ্চেনটা একটু লিখে রাখো। সার্ভাইকাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর গুলো পরীক্ষা আসে, সেখানে রিস্ক ফ্যাক্টর গুলো আমাদের লিখতে হবে। যেমন কি আর্লি এজে ম্যারেজ যদি হয়, আর্লি চাইল্ড বার্থ যদি হয়, ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ যদি হয়, যেগুলো চেকলিস্ট আছে আমি ওগুলো বলতেছি। প্রলং ইউজ অফ দ্য ওসিপি যদি হয়, প্রলং বলতে কতদিন বোঝায়, 10 বছর বা তার বেশি। স্মোকিং যদি সে করে সেটা, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যদি থাকে তাহলে সেটা, এবং একজন আমি তার ওয়াইফ যার হাজবেন্ড হয়তো তার মানে আগের ওয়াইফ ক্যান্সার সার্ভিসে মারা গিয়েছিল সে কারণে হলেও সেটা একটা কারণ হতে পারে। অর্থাৎ প্রিভিয়াস ওয়াইফ ডাইড ডিউ টু হচ্ছে তোমার সিএস সার্ভিক্স, তার মানে কি সে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ক্যারি করতে পারে হাজবেন্ডটা, সেটা আবার সেকেন্ড ওয়াইফকে সে দিতে পারে, সেখান থেকেও কিন্তু তার এটা হতে পারে। সো এই জায়গাগুলো আমাদেরকে একটা ক্লিয়ার কাট কনসেপ্ট থাকতে হবে, তাহলে আর আমাদের কোনো ঝামেলা নেই। তো এটাই আমি বলে ফেললাম। আমি তো বললাম যে তোমরা একটু রিভিউ করবা, রিভিউ করার পর তোমাদের জন্য ইজি হয়ে যাবে, দেন ইউ ক্যান রাইট প্রপার ওয়েতে। কারণ আমি জানি যে প্রত্যেকের বাচ্চা এখন যেহেতু পরীক্ষার সময় চলে আসছে, চেষ্টা করতেছো, সো একটু হসপিটাল রেডি করলে আমরা একটা রিভিউ ক্লাসে যাবো, বাই দ্য রিভিউ ক্লাস উই ক্যান মেক ইট প্রপার ওয়েতে। এবার আসি আমি স্ট্যাটিকে। স্ট্যাটিকের যে জায়গাটি আছে সেই জায়গাটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ স্ট্যাটিক যদি আমরা রেডি করি এক অর্থে রিটেনও পড়া হয়, এক অর্থে অসপিও পড়া হয়, অসপি 2-3টা স্টেশন কভার হয়। স্ট্যাটিকে যেমন আমার যদি থাকে যে একজন প্রাইমারি পেশেন্ট আমাদের কাছে আসছে 140/90 তার ব্লাড প্রেশার, তার প্রোটিনিউরিয়া 2+ or 3+ আছে, বাচ্চার মুভমেন্ট কম আছে, সাথে হচ্ছে সে চোখে ঝাপসা দেখছে, ব্লারিং অফ ভিশন। সো হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস? The diagnosis এর জন্য 1 নাম্বার, and the diagnosis always write in a complete way. তাহলে আমরা বলবো primary patient, primary gravida with 34 weeks of pregnancy with severe eclampsia with হচ্ছে আমরা বলছি বাচ্চার মুভমেন্ট কম, তার মানে fetal distress। আর অনেক তুমি কিন্তু সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া লিখে ব্র্যাকেটে ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া লিখলে কোনোভাবেই নাম্বার কমবে না,
কারণ কিছু কিছু সময় আমরা চেকলিস্ট পেয়েছিলাম যেখানে শুধু সিভিয়ার প্রি এক্লেমশিয়া দিয়ে অ্যান্সারটা আছে, আবার কিছু কিছু সময় আমরা চেকলিস্ট পাইছি যেখানে হচ্ছে ইম্পেন্ডিং এক্লেমশিয়া দিয়ে অ্যান্সারটা আছে। সো ইট ইজ ইম্পর্টেন্ট যে কোনটা আছে আমরা জানি না, তার মানে এই কোশ্চেনটা তো পরীক্ষায় তোমাদের আসবেই, তোমরা তাহলে একটু ব্র্যাকেটে ইম্পেন্ডিং এক্লেমশিয়া কথাটা লিখে দিবা, তাহলে তোমাদের নাম্বার কমবে না। এরপর আমার যেটা জানতে হবে যে এরপরে ওনারা যে প্রশ্নগুলো করে ম্যাটারনাল এন্ড ফিটাল কমপ্লিকেশন, যেটা তোমরা জানোই প্রি এক্লেমশিয়ার কি কি কমপ্লিকেশন আছে মা এবং বাচ্চার। সেকেন্ডলি আসবে যে আমরা এক্লেমশিয়া কিভাবে প্রিভেন্ট করতে পারি বাই গিভিং দ্য ম্যাগনেসিয়াম সালফেট, ডোজ চাবে লোডিং ডোজ দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে এক্লেমশিয়া যদি ডেভেলপ করে যায় তাহলে তার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টটা কি, তার মানে কি একটা হচ্ছে অবস্টেটিক্যাল ফার্স্ট এইড, আর সেকেন্ড হচ্ছে যে কনভালশনটাকে হচ্ছে কন্ট্রোল করা। আর যদি সিভিয়ার প্রি এক্লেমশিয়া বা ইম্পেন্ডিং এক্লেমশিয়ার যদি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট যায় তাহলে 4টা প্রিন্সিপাল। নাম্বার 1 হচ্ছে কি কন্ট্রোল অফ ব্লাড প্রেশার, নাম্বার 2 হচ্ছে প্রিভেনশন অফ কনভালশন, এখানে কিন্তু কন্ট্রোল নয় কারণ তার এখনো কনভালশন হয় নাই, উই নিড টু প্রিভেন্ট ইট। নাম্বার 3 হচ্ছে প্রিভেনশন অফ কমপ্লিকেশন, নাম্বার 4 হচ্ছে অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি একটা আমাদের আইডিয়া আমি দিয়ে দিলাম যে আমরা আসলে স্ট্যাটিকটা কিভাবে করে রেডি করব। তো এই হচ্ছে মোটামুটি আমার একটা মানে অফস্পিড একটা ওভারঅল আইডিয়া। এরপর নিজেরা রেডি করবা, নিজেরা রেডি করে যদি কোনো প্রশ্ন তোমরা ফেস করো সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব এবং সেভাবেই তোমাদেরকে আমরা গাইড করবো। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো। মোটামুটি আমি যে মোটা দাগে তোমাদের দিলাম এটা যদি কেউ পড়ে তার নাম্বার 90 আপ থাকবে, কোনোভাবে এর কম থাকবে না। কারো কোনো প্রশ্ন আছে বলো, 5 মিনিট, না থাকলে আমরা লিভ করবো। আমি যেটা ভালো বুদ্ধি দেই সেটা হচ্ছে যে কাউন্সেলিংটা নিজেরা পড়বা, পড়ে একজন ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডের সাথে ডিসকাস করবা, এটা হচ্ছে ফার্স্ট কথা, তোমরা কাউন্সেলিংটা রেডি করো। সেকেন্ড হচ্ছে অস্পির এই শীটটা তোমরা 10টা প্রিন্ট নিবা, নিয়ে তোমরা সেখানে অস্পিটা তোমরা হচ্ছে করো, প্র্যাকটিস করো, তাহলে তোমার ওই যেটা প্যারাগ্রাফ সেই প্র্যাকটিসটা তোমার হয়ে গেল। তারপরে যেটা হলো স্ট্যাটিক এবং রিটেন একসাথে পড়া হয়ে যায়, যে আজকে আমি প্রি এক্লেমশিয়া চ্যাপ্টারটা পড়বো, এখান থেকে রিটেন কি আসতে পারে, অস্পি কি আসতে পারে, কারণ আমি তো বলেই দিলাম যে কোন কোন টপিক গুলো পড়তে হবে। আমি একটা প্লাসেন্টা প্রিভিয়া পড়বো আজকে, তাহলে এখান থেকে অস্পি কি আসতে পারে, প্লাসেন্টা প্রিভিয়া অস্পি খুব ইজি, আমার ম্যানেজমেন্ট আসবে এবং হচ্ছে ব্লিডিং কিভাবে কন্ট্রোল করবো সেই জিনিসটা আসবে। তুমি পড়ার পর তোমার যে কোয়েরি গুলো থাকবে সেটা আমাদেরকে বললে উই ক্যান গিভ দ্য অ্যান্সার, কারণ আমি এখন অনেক পড়াই ফেলে তো তুমি সব লিখতে পারবা না এবং তোমার ক্যাচও হবে না জিনিসটা। কারণ তুমি প্রিপেয়ার করো, আমার কাছে মনে হয় যে আজকে যদি মঙ্গলবার হয় আমরা 4টা কি 5টা দিন টাইম নিয়ে অস্পির জন্য পরে আমরা নেক্সট ক্লাস একটা রিভিউ ক্লাস করি, আমার কাছে মনে হয় সেটা সবচেয়ে ফ্রুটফুল হবে যে আমরা কোন কোন জায়গায় প্রবলেম ফেস করলাম। আর কোনো কিছু প্রশ্ন আছে কারো? না থাকলে নাফি লিভ করবো আমরা। জি ম্যাম। কেউ কিছু জিজ্ঞেস করবে? তোমাদের কাছে কি মনে হয় যে এটা কি ঠিক আছে? আমার কাছে মনে হয় যে এভাবেই লাভ হবে, এছাড়া লাভ হবে না। জি ম্যাম। কেউ কিছু জিজ্ঞেস করবার? ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ না তো এই জন্য মজা লাগে না। ক্লাস হবে যে ওপেন থাকবে ভিডিও, তারপরে সবাই ইন্টারঅ্যাক্টিভলি ক্লাসটা করবে, দ্যাট শুড বি দ্য নর্মস অফ দ্য ক্লাস। মনে হয় যে কিছু মৃত ব্যক্তির সাথে ক্লাস নেই, সেটা তো মজা লাগে না। ম্যাম পরীক্ষা করে হইতে পারে ম্যাম, স্যার পরীক্ষা কবে হইতে পারে? আজকে কেউ না, জি ম্যাম। না আমি জানি না, কালকেও হতে পারে, 2 মাস পরেও হতে পারে, ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর কিছু? না হলে আমরা লিভ করলাম। আমি মনে করি যে নাফি যদি আমাকে নেক্সট উইকে